নমস্কার, কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কৃষি দর্শন অনুষ্ঠানের একটা অন্যতম বড় লক্ষ্য হলো বিভিন্ন কৃষি প্রযুক্তি বা কৃষি পদ্ধতির সাথে কৃষক বন্ধুদের পরিচয় করানো, যাতে সেই কৃষি পদ্ধতি বা কৃষি প্রযুক্তি ব্যবহার করে তাদের অর্থনৈতিকভাবে আয় বৃদ্ধি পায়, আবার একই সাথে পরিবেশেরও ক্ষতি না হয়। অর্থাৎ মৃত্তিকার উর্বরতা বজায় থাকে, ভূগর্ভস্থ জলের পরিমাণ ঠিক থাকে। ঠিক এরকমই একটি অভিনব কৃষি প্রযুক্তি বা কৃষি পদ্ধতি নিয়ে আজ আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় একই মরশুমে ত্রিফসল। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সাথে উপস্থিত আছেন দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার সাথে আছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা খামার হরষিত মজুমদার, আর আমার সাথে আছেন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের ব্লক টেকনোলজি ম্যানেজার সঞ্জিত রায়। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা বিস্তারিত আলোচনায় যাব, তবে তার আগে আমাদের দর্শক বন্ধুদের বলবো আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের আজকের এই আলোচনায় টেলিফোনের মাধ্যমে। আপনার টিভির পর্দায় দেওয়া টেলিফোন নম্বরে ফোন করে সরাসরি চলে আসুন আমাদের আজকের আলোচনায়। আমি প্রথমে হরষিত বাবু আপনাকে প্রশ্ন করার মধ্যে দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করব। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে এই যে একই মরশুমে ত্রিফসল, এই কৃষি প্রযুক্তিটা ঠিক কি, আর কৃষক বন্ধুরা কেনই বা এই প্রযুক্তিতে চাষ করবেন বলে আপনি মনে করেন? নমস্কার সবাইকেই। এটা হচ্ছে অত্যাধুনিক একটা কৃষি প্রযুক্তি। সাধারণত আমরা একটা জমিতে একটা ফসলই চাষ করে থাকি, তার রক্ষণাবেক্ষণ করে থাকি। কিন্তু এই প্রযুক্তিটা হচ্ছে যে আমরা আমাদের মেন কয়েকটা লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। একটা হচ্ছে কৃষকের ইনকামটাকে দ্বিগুণ করতে হবে এবং মাটির উর্বরতাটাকে বজায় রাখতে হবে। এখন জল নিয়ে বিশাল একটা সংকট দেখা যাচ্ছে এবং ভূগর্ভস্থ যে জল, সেই জলটা চাষের কাজে প্রচুর পরিমাণে ব্যবহার হয়, যাতে কম ব্যবহার হয় সেটা আমাদের দেখতে হবে। তো এখানে কি করা হচ্ছে যে একটা হচ্ছে বিশেষ করে প্রি খারিফ সিজনে চৈত্র বৈশাখ মাসের দিকে এই ফসলগুলো চাষ করা হচ্ছে। একটা হচ্ছে বাদামটা আমাকে 15 ফেব্রুয়ারির মধ্যে চাষ করতে হবে, আর তার ঠিক 15 এবং তার সঙ্গে বাউন্ডারিতে ভেন্ডিটাও চাষ করতে হবে। আর আমি 1 ফুট দূরে দূরে একটা সারি করবো বাদামের, 10টা সারি পর একটা সারি গ্যাপ দেবো। সেই গ্যাপটা একটা নালা হবে। এই নালা থেকে 6 ফুট পর পর আমি ঝিঙেটা লাগাবো। বাদাম লাগানোর 15 দিন পরে আমি ঝিঙেটা লাগাবো। এবার বাদাম লাগাতে গেলে যেটা হয় যে তার মোটামুটি 2 মাস পর্যন্ত হাই সানলাইট দরকার, তার গ্রোথ পিরিয়ড, তার রিপ্রোডাকশন পিরিয়ড, অর্থাৎ ফুল ফল আসতে। এবার যখন মাটিতে সে ঢুকে গেল, তখন কিন্তু মাটিটা যদি এই সময় প্রচণ্ডভাবে গরম হয়, তাহলে ওর যে পেকগুলো হয়, যেটা হচ্ছে বাদামের ফলটা, একমাত্র পৃথিবীতে ফল হচ্ছে বাদাম, যেটা মাটির নিচে ডেভেলপমেন্ট হয়। হ্যাঁ, সেই জন্য মাটিটা যদি ওই সময় চৈত্র বৈশাখে প্রচণ্ড গরম থাকে, সেই জন্য আমরা একটা শেড, বাদামটা কভার করা হিসাবে থাকছে, আর ঝিঙেটা হচ্ছে আপনার শেড করা হিসাবে। সেই জন্য আমাদের ইরিগেশনটা কম হয়। আর এই সময় যদি আমার জল দিতে হয়, প্রচুর ঘন ঘন ইরিগেশন দিতে হয়। একটা নিচে কভার ক্রপ, উপরে একটা হচ্ছে শেড ক্রপ যদি থাকে, ইরিগেশনটা কম দিলে মাটিটা ফুরফুরে থাকে, আর হচ্ছে কি আবার পেকটা ভালো করে ডেভেলপমেন্ট হয়। তো এই হচ্ছে প্রযুক্তি। এ থেকে আমরা একটা ভালো ফলন পাই। একদিকে বাদামটা লিগুমিনাস ক্রপ, তা এজন্য মাটির উর্বরতা পায়। আর 2 নম্বর হচ্ছে একটা ঝিঙে আর ভেন্ডিটা আমরা লাগানোর 1.5 মাস পর থেকে পাই, চাষি একটা নগদ পয়সা পেতে পারে। বেশ, অর্থাৎ কৃষক বন্ধুরা উপকৃত হলেন এবং একই সাথে পরিবেশেরও ক্ষতি হলো না। আমি সঞ্জিত বাবু আপনার কাছে এবার একটু আসি। আমি শুনেছি যে আপনি এটিএমএ বা আত্মা প্রকল্প যেটাকে বলি, সেই প্রকল্পে আপনি কৃষক বন্ধুদের নিয়ে কিছু প্রদর্শনী করেছেন, এবং সেই প্রদর্শনী করে কৃষক বন্ধুরা কি প্রকৃতি লাভবান হয়েছেন বা কিভাবে লাভবান হলেন সেটা যদি আপনি একটু বলেন। হ্যাঁ, করেছি আমি। তো প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল যে একই মৌসুমী ত্রিফসল হিসাবে বাদাম, ঝিঙে এবং ভেন্ডি চাষ। তো আমি প্রথমবারই একটু সমস্যা হয়েছিল যে আমাদের কৃষি দপ্তর থেকে আত্মা প্রকল্প থেকে আমরা 10 জন কৃষককে প্রদর্শনী ক্ষেত্রের জন্য এই চাষ পদ্ধতির জন্য করা হয়েছিল। তো প্রথম দিকে অসুবিধা হওয়ার পরে তারপর ত্রিফসলি হিসাবে যখন 2017-18 10 জনকে করা হয়েছিল, তো যার ফলে ফসল ভালো হওয়ায় এবং জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাওয়ায় এবং যে জলসেচটা খুব কম পরিমাণে লাগছে, এর ফলে কৃষক যে প্রদর্শনী করেছিল সে উপকৃত হয়ে বাকি কৃষকরা তাকে দেখেও উৎসাহিত জাগিয়েছে এবং কি বাদামের এই ত্রিফসল চাষের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এই যে এক মরশুমে ত্রিফসল, আমি একটু এবারে হরষিত বাবু আপনার কাছে আসি। এই যে এক মরশুমে ত্রিফসল, এই বিষয়টা বিস্তারিতভাবে আপনার কাছে জানবো এই কৃষি পদ্ধতি, কিন্তু তার আগে আপনাকে একটু জানতে চাই যে আপনি যে বাদাম, ঢেঁড়স আর যে বলছেন যে আরেকটি যে ফসল আছে, এই 3টে ফসলের চয়ন কেন, অন্যান্য ফসল নয় কেন? একটা হচ্ছে আমরা হচ্ছে দেখেছি বাদাম হচ্ছে লিগুমিনাস ক্রপ, অর্থাৎ মাটিটার উর্বরতা বজায় রাখে। আর এটা হচ্ছে যে ফলটা, আমরা মেনলি ফলটা যেটা হয় সেটা প্রথমে বাদামটা পরাগ মিলন হলো, দিয়ে মাটির নিচে ঢুকলো, ডেভেলপমেন্ট হলো মাটির নিচে। আর ঝিঙেটা হচ্ছে উপর দিয়ে থাকলো, কিন্তু এই মাঝখানে যে হাওয়া বাতাসটা সেটা খেললো। আর এটা চয়ন করার মেইন হচ্ছে যে বাদামের
আপনার 2 মাস পর্যন্ত 60 দিন পর্যন্ত ওর হচ্ছে গ্রোথ পিরিয়ড, এই সময় হাই সানলাইট দরকার। কিন্তু বাদ বাকি একটা বাদাম ফুল থেকে ফলে পরিণত হতে 50 থেকে 60 দিন সময় লাগে। তাহলে 60 দিন আর ওদিকে আমি 50, 110 দিন বাদামটা উঠছে। তাহলে বাদ বাকি যে 50 দিন সেটা যদি মাটির নিচে থাকে সে সময় একটু শেড হলে কোনো অসুবিধা, বরং বাদামটা ভালো হয়। সেই জন্য আমরা করছি কি, বাদামটা যে লাগাচ্ছি ঝিঙেটা তার ঠিক 15 দিন লাগাচ্ছি, আর ঝিঙে গাছ থেকে ফলে পরিণত হতে 1.5 মাস সময় লাগে। তাহলে ঝিঙে গাছটার বয়স যখন 1.5 মাস, তখন বাদামের গাছটার বয়স হচ্ছে 2 মাস। আর যখন ওটা ফল হতে শুরু করে তখন তার ঝিঙে গাছের ডালপালা বেশি বেরোয় না, একটু একটু ছায়া হতে শুরু করে। তাহলে 50টা দিন বাদাম আর ঝিঙে একটা মাটার দুটো শেড, একটা হচ্ছে কভার শেড থাকে, আর একটা হচ্ছে বাদামটা হচ্ছে সকালবেলা ফুলটা ফোটে এবং হলুদ কালারের, আর ঝিঙেরও ফুলটা ফোটে হলুদ কালারের বিকালের দিকে। তাহলে এদের পরাগ মিলনে কিন্তু অসুবিধা হয় না। একই মৌমাছি, হ্যাঁ, সকালবেলাও করে, ছবিগুলোতে সকালবেলাও দিচ্ছে আবার বিকালবেলাও দিচ্ছে, এবং এদের একই রকম পোকা লাগে। হ্যাঁ, সেই জন্য এদের নিয়ন্ত্রণ করার সুবিধা। আর বিশেষ করে ফল মাছি হচ্ছে আপনার ঝিঙেতে খুব সমস্যা। সেই জন্য করি কি, আমরা ফল মাছির জন্য আমরা কি করছি, আমরা ফেরোমেন ট্র্যাপ করছি, যার জন্য কোনো রাসায়নিক ওষুধ দিতে হচ্ছে না। আর একটা হচ্ছে যে আমরা একটা নিমাস্ত্র তৈরি করছি। নিমাস্ত্রটা কি, যে আমি ধরুন অল্প জলের জন্য যদি করি, আমি 200 গ্রাম নিম পাতা নেবো, কাঁচা নিম পাতা, তার মধ্যে আমি 100 গ্রাম কাঁচা গোবর দেবো। এই নিম পাতাটা আলাদা করে বাটতে হবে 200 গ্রাম, আর তার সঙ্গে 20 গ্রাম একবারে যেটা বেল লঙ্কা প্রচন্ড ঝাল বেটে এটাকে মেশাতে হবে, ওর সঙ্গে গোবর মেশাতে হবে, আর 5 গ্রাম মতো বোরন দেবো। মিশিয়ে একটা পাত্রে অল্প জল দিয়ে, 250 গ্রাম জল দিয়ে একটা জায়গায় 1 সপ্তাহ পচাবো। এটা এই যে দ্রবণটা হলো, 7 দিন পরে এইটা 10 লিটার জলে যদি স্প্রে করি, এই বাদাম, ঝিঙে আর প্লাস হচ্ছে আমার ভেন্ডি, যার হচ্ছে আপনার যে শোষক পোকা, সেটা নিয়ন্ত্রণ হবে, ফল মাছি নিয়ন্ত্রণ হবে। আমি আপনার কাছে আরো বিস্তারিত শুনবো, কিন্তু একজন দর্শক বন্ধু চলে এসেছেন টেলিফোনে, একটু কথা বলিনি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন বলুন, আপনার নাম বলুন, কোথা হ্যালো। থেকে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। হ্যাঁ, আমার মনে হয় কোনো কারণে ওনার সংযোগ, মানে উনি আমাদের হ্যালো। কথা শুনতে পাচ্ছেন না। আমরা আলোচনায় ফিরে যাই, আপনি বলছিলেন বিস্তারিত হবে। আর কি কি বিষয়? আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা এই বাদাম ঝিঙে ভেন্ডিটা একটু আর্লি চাষ করব, অর্থাৎ 15 ফেব্রুয়ারির মধ্যে করলে, যদি আমি বাদামটা লাগাই আর ভেন্ডিটা লাগাই, আর ঝিঙেটা যদি 15 দিন পরে লাগাই, তাহলে যদি আমি আর্লি পাই, অর্থাৎ একটু জলদি পাই, তাহলে ওই সময় দামটা ভালো থাকে। আর সবজির একটা জিনিস, বাজার দরটা যদি ভালো থাকে, তাহলে কিন্তু লাভটাও বেশি হয়। তাহলে আমরা হিসাবপত্র করে দেখেছি যে, আমি খানাকুলে যখন করেছিলাম, এটা বালুরঘাট দক্ষিণ দিনাজপুরে করেছি, 20খানা দিচ্ছি নিজের উদ্যোগেই। হ্যাঁ, এবং যেটা করেছি আমি দেখেছি 1 বিঘা 33 শতকের জমি থেকে আপনার হচ্ছে 33 শতক 1 বিঘা জমি থেকে আপনার প্রায় ট্যাগ 24 যে ভ্যারাইটি আছে 4 কুইন্টাল মতো বাদাম পাচ্ছি, এবং অনেকটা বেশি হয়। আর ঝিঙেটা প্রায় 15 থেকে 20 কুইন্টাল, আর ভেন্ডিটা প্রায় আপনার হচ্ছে 4 কুইন্টাল। তাতে দেখা যাচ্ছে প্রায় 60 থেকে 70 হাজার টাকা মতো 1 বিঘা জমিতে কেনা বেচা হয়, আর খরচাটা হচ্ছে 20 থেকে 22 হাজার টাকা। গড়ে আমার 4 মাসে 15 ফেব্রুয়ারি থেকে 15 জুনের মধ্যে আমার প্রায় নিট প্রফিট 45 থেকে 50 হাজার টাকা। আচ্ছা, মানে যথেষ্ট অর্থনৈতিকভাবে তিনি। এবং আরেকটা হচ্ছে এখানে কি, যেহেতু বাদামটা লিগুমিনিস ক্রপ, এটা মাটির উর্বরতা বাড়াচ্ছে, এবং আমাদের কৃষি দপ্তর বলছে যে ফসল বা জমিতে যদি বছরে যাই ফসল চাষ করো, একটা লিগুমিনিস ক্রপ চাষ করো, যাতে মাটির উর্বরতা বাড়ায়, রাসায়নিক সারটা কম লাগছে। আর আমরা জৈব কীটনাশক ফেরোমেন ফাঁদ করার জন্য আমরা কোনো বিষাক্ত কোনো কিছু ব্যবহার করছি না। এতে কি আমাদের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, যে সবজিগুলো হচ্ছে মানুষের পক্ষে খুব টাটকা সতেজ হচ্ছে। আর ওইদিকে ভেন্ডিটা বাউন্ডারি থাকে, আলাদা করে বাউন্ডারি দেওয়া হচ্ছে না, এবং সেটা একটা ঝিঙে এবং ভেন্ডি বোনার আমরা 1.5 মাস থেকে একটা কাঁচা পয়সা পাচ্ছি। তাদের কৃষকের কি হচ্ছে, সংসারটাও চলছে, এবং সার অন্যান্য যা কেনা দরকার জমি চাষের জন্য সেটা করছে, আলাদা করে ঋণ করার কোনো প্রয়োজন হচ্ছে না। বেশ, আমি একটু সঞ্জিত বাবু আপনার কাছে এবারে আসি। এই যে বাদাম, ঝিঙে, ঢেঁড়স, এর তো বিভিন্ন জাত আছে বা বিভিন্ন প্রকার আছে। তাহলে এই যে বাদাম, ঝিঙে, ঢেঁড়সের কোন জাত এই ত্রিফসলি চাষের ক্ষেত্রে উপযুক্ত বলে আপনি মনে করেন? সাধারণত জাত বলতে গেলে আমরা ট্যাগ 24 যে জাতটা, এবং ঝিঙের জন্য যে পুষা সুন্দরী, এবং ঢেঁড়সের জন্য সাকসি, এই 3টা জাত আমরা পরীক্ষাভাবে করেছি। কারণ এক্ষেত্রে অন্যান্য জাতও চাষ করা যেতে পারে, কিন্তু আমরা সবসময় বলি যে যেই জাতগুলো
পরীক্ষাভাবে করা হয়েছে সেই জাতগুলোই বেশি ভালো। এছাড়াও সার্টিফাইড যে সিডগুলো আছে সংশোধিত বীজ যেটা। সংশোধিত বীজ যেগুলো, সেগুলো বীজটাই হচ্ছে মেন, আমরা বীজের উপরেই বেশি জোর দিচ্ছি এবং বীজ শোধনটা অবশ্যই করতে হবে। অবশ্যই বীজ শোধন করলে আগাম অনেক রোগের আগে কিন্তু ব্যবস্থা নেওয়া যেতে পারে। একজন দর্শক বন্ধু আছেন টেলিফোনে, একটু কথা বলিনি। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। আমার মনে হয় আবার সেই একই, আমাদের কথা হয়তো উনি শোনাই যাচ্ছে নাকি? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো না, আমি আলোচনায় ফিরে আসি। হরষিত বাবু আপনার কাছে এবার, হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো না, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সংযোগ। ভরষিত বাবু আপনার কাছে এবার একটু আসি, যে আপনি যে বললেন যে এই যে চৈত্রর সময় এই ফসল লাগানোর, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি নাগাদ প্রথম যে ফসলটি চাষ করতে হবে, তারপরে আবার 15 দিন একটা ব্যবধান রাখতে হবে, এই ব্যবধানটা কেন? বাদাম আর ঝিঙের মধ্যে ব্যবধানটা কেন? প্রথমে আমি তো বলেছি সানলাইটের একটা ব্যাপার আছে। আপনার প্রায় 50 থেকে 60 দিন পর্যন্ত বাদাম গ্রোথ পিরিয়ড এবং হচ্ছে ফ্লাওয়ারিং পিরিয়ড। এবার বাদামের ফুল আসে 24 দিনের মাথায়, আর 30 দিনের মাথায় বেশিরভাগ গাছের ফুল চলে আসে। তা বেশিরভাগ গাছের ফুল আসে, আর বাদাম ফুল থেকে ফলে পরিণত প্রায় 50 থেকে 60 দিন সময় লাগে। তাহলে এদিকে যদি 50 দিন বাদ দেই, আর এদিকে যদি 30 দিন বাদ দেই, 50, 30, 80, তাহলে অ্যাকচুয়াল বাদামের ফ্লাওয়ারিং টাইম যদি আমি 100 দিনে যদি বাদাম ওঠে, তাহলে অ্যাকচুয়ালি ফ্লাওয়ারিং টাইম কত? আমি 50 দিন এদিকে বাদ দিলাম, ওদিকে বাদ দিলাম আমি 30 দিন, 80 দিন, 20 দিন। তাহলে আমি যদি 30 দিনে, আমার 50 দিনে 30 থেকে 50 দিনে ম্যাক্সিমাম ফুলটা নিয়ে আসতে হবে। সেই জন্য আমি করবো কি, একটা অক্সিন হরমোন আলফা ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড প্রতি 3 লিটার জলে 1 ml গুলে যদি আমরা এই 20 থেকে 30 দিনের মধ্যে স্প্রে করতে পারি, তাহলে গাছে ফুলটা বেশি পরিমাণে আসবে এবং 50 দিনের মধ্যে ম্যাক্সিমাম চলে আসবে। এবার 50 দিনের পরে যদি আমি ফুলটা পাই, সেটা যেহেতু 50 দিনের পরে আমার ফুল থেকে ফল পরিণত ম্যাচিওর ওসব পাবো না, সেটা নষ্ট হয়ে যাবে, সেজন্য আমাকে এটা দিতে হবে। আর একটা হচ্ছে যে বাদাম গাছের যদি ফিজিক্যাল গ্রোথটা খুব বেশি হয়, তাহলে কি হয়, বাদামের ফলনটা কমে। সেই জন্য 50 দিনের মাথায় প্যাক্লোবুট্রাজল বলে, কালটার বলে একটা ওষুধ পাওয়া যায়, প্যাক্লোবুট্রাজল, সেটাও যদি 3 লিটার জলে 1 ml করে স্প্রে করি, তাহলে যেটুকু পাতা আছে গাছের সেটুকুই থাকবে, তার ডালপালা আর বৃদ্ধি হবে না, এবং সেই পাতায় যে খাবারটা তৈরি হবে এবং সঙ্গে সঙ্গে সে আমাদের পেক অর্থাৎ বাদামের ফলে ট্রান্সফার হবে। তাতে কি গাছটা বেশি বাড়বে না। বাদাম গাছ যদি বেশি বাড়ে, তার ফলন কিন্তু বাদামটা পুষ্ট বেশি। এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে কৃষক যে এই যে চাষটা করবে, এই সানলাইটের একটা ব্যাপার আছে। অর্থাৎ এই 2 মাস যে আপনার যে বাদামটা 100% সানলাইট পাচ্ছে, তারপর আস্তে আস্তে সেটাকে যখন ফল ধরতে হচ্ছে, আস্তে আস্তে জায়গাটা ডালপালা হয়ে কভার হচ্ছে, তখন সানলাইটের কম পাচ্ছে, এবং যেটুকু সানলাইট পাচ্ছে ওর পেক 50 দিনে যদি গঠন হয়ে যায় আর মাটির মধ্যে ঢুকে যায়, তারপরে যে ফুল হবে সেটা আমার দরকার নেই ফল, সেইটা হচ্ছে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এবং ওই সময় একটু ছায়া দরকার, সেটাও পেয়ে যাচ্ছে। এই কারণেই আমাদের যদি ফলটা পেতে হয়, আমি বাদাম আর ঝিঙের পাতাটা একটু হালকা হয়। আপনি এটা লাউ কুমড়ো গাছে যদি পাতা করতেন, চাষ করতেন, এতটা কম্প্যাক্ট হতো যে যার মধ্যে সানলাইট প্রবেশ করতে পারতাম না। এবং শেষের দিকে পেক যখন মাটি ঢুকলো, তখন এই একমাত্র ঝিঙেটাই আমি দেখেছি কিছু পাতা যদি কেটে দেই, পাতা কেটে দিলে সূর্যরশ্মি এবং বয়স্ক পাতাগুলো কেটে আবার নতুন ডাল বেরোতে পারে। ওখানে আমি একটা হরমোন যদি আরেকবার স্প্রে করতে পারি, ফুলটা বেশি আছে। আর একটা হচ্ছে আপনার যদি ফলটা বেশি এবং শক্ত ফল নিয়ে আসতে হয়, অর্থাৎ ভালো ফল নিয়ে আসতে হয়, আপনাকে ঝিঙে, বাদাম এবং ভেন্ডি 3টে গাছে বোরন স্প্রে করতে হবে। যে গাছে ফুল থেকে ফল হয়, তার গর্ভাশয় যেটা, সেটা গঠিত হয় বোরনের জন্য। এটা কম পরিমাণে লাগে, লবণের মতো আমরা মাংস খেলে পরে লবণ বেশি লাগে না, কিন্তু লবণ না দিলে আমরা খেতে পারি না। ঠিক এই গাছে যেগুলো যে ফুল থেকে ফল হয়, যদি বোরনের অভাব হয়, তাহলে ওর ভিতরে এমব্রায় অর্থাৎ ডিম্বাণু সুগঠিত হয় না, ফলটা কিন্তু আপনার বিকৃত সাইজের হয়। সেই জন্য বোরনটা আমি অনেক জায়গায় অম্ল মাটি আছে সেখানে না দিয়ে আপনি একটা হচ্ছে গাছে 20 থেকে 30 দিনের মাথায় একবার স্প্রে করবেন, আর যে ঠিক তার 15 দিন পর আরেকবার স্প্রে করবেন। তাহলে বাজারে বিভিন্ন পাওয়া যায়, অক্টোবর হলে 1.5 গ্রাম পার লিটার জল, আর একটা হচ্ছে বরিক অ্যাসিড হলে 1 গ্রাম পার লিটার জল, আর ব্রক্স হলে 2 গ্রাম পার লিটার জল স্প্রে করবেন। এই অনুপাতে স্প্রে করতে হবে। বেশ, আমরা আরো আলোচনায় আসবো এই ত্রিফসলি মরশুমে, এক মরশুমে ফসল ফলানোর বিষয়। তবে দর্শক বন্ধুদের জানিয়ে দিয়ে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আমাদের কৃষি বিষয়ক কুইজ অনুষ্ঠান ক্ষেত খামারে বাজিমাত প্রতি মঙ্গলবার সন্ধ্যে 6:02 আর তার ঠিক অর্থাৎ শনিবার দিন বিকেল 5:30 আপনারা পুনঃপ্রচার দেখতে পারেন এই কৃষি বিষয়ক কুইজ অনুষ্ঠানের ক্ষেত খামারে বাজিমাতের। আমরা আলোচনায় ফিরে আসি। আমি সঞ্জিত বাবু আপনার কাছে এবার একটু জানতে চাইবো যে কোনো ফসলের ক্ষেত্রেই সারের ব্যবস্থাপনার একটা গুরুত্ব আছে, অর্থাৎ কোন ধরনের সার কতটা দিতে হবে, কি অনুপাতে দিতে হবে, আপনি যদি একটু বলেন।
এক্ষেত্রে এই ত্রিফসলি এক মৌসুমে ত্রিফসলি চাষের জন্য আপনার 3টে মূল সার হিসেবে দিতে হবে। এক হচ্ছে ইউরিয়া, 2 হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি, এবং হচ্ছে এমওপি বা মিউরেট অফ পটাশ। তো এখানে ইউরিয়া দিতে হবে বিঘা প্রতি 33 শতকের বিঘা হারি যদি সার দিতে হয় 10 কেজি, এবং এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট বিঘা হারি 50 কেজি, এবং এমওপি বা পটাশ 10 কেজি। এছাড়াও এর সাথে নিমখোল দিতে হবে 50 কেজি। এছাড়া আপনার জৈব সার বা পচা গোবর সার সেটা 500 থেকে 600 কেজি বিঘা হারি দিতে হবে। এছাড়াও অনুখাদ্য হিসেবে বোরন বিঘা হারি 800 গ্রাম এবং মলিবডেনাম দিতে হবে। আর এছাড়াও যদি আপনি বোরন বা মলিবডেনাম স্প্রে করতে পারেন তো বিঘা হারি মলিবডেনাম দিতে হবে আপনার স্প্রে করলে, বা জিপসাম দিতে হবে চাপানোর সময়। এছাড়াও চাপানোর সময় জিপসাম 50 কেজি দিতে হবে বিঘা হারি, এবং পটাশ দিতে হবে 10 কেজি বিঘা হারি। এছাড়াও আপনি বোরনটা স্প্রে করতে পারেন। আচ্ছা, সারের বিষয়ে আরো যদি কিছু সংযোজন করা আপনি শুনবো, তবে একজন দর্শক বন্ধু আছেন টেলিফোনে, একটু কথা বলিনি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, হ্যালো, বলুন, আপনার নাম বলুন, আপনার প্রশ্ন বলুন। সুশীল কুমার বিশ্বাস, ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার ট্রেনিং, বালুরঘাট। আচ্ছা, আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ, হ্যালো, আমার প্রশ্ন হচ্ছে হরশিদ বাবুর কাছে যে চাষিরা যারা এই বাদাম, ঝিঙে, ভেন্ডি একসঙ্গে চাষ করবেন, মাটির অবস্থান কেমন দরকার, উঁচু, মাঝারি, নিচু, আর মাটির গঠন কেমন দরকার? এটা কেন জিজ্ঞেস করা হলো যে চাষিরা মার না খায়, যেহেতু এটা একটা খুব সুন্দর চাষ, এবং আমাদের হরশিদ বাবু যেটা করেছেন খুবই ভালো জিনিস। আমি আশা করি উনি এইটা মাটির গঠন এবং মাটির অবস্থান এটা একটু ভালো করে বলবেন, এবং মাটিটাকে একটু বাদামটা যেহেতু মাটির তলার ফসল, সেহেতু বাদামটাকে বাড়তে দেওয়ার জন্য কেমন মাটি দরকার। বেশ, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। এনার মাটি খুব সম্পর্কে অসংখ্য ধন্যবাদ, প্রশ্নটা খুব ভাইটাল, কারণ সব জমিতে কিন্তু এই চাষ সম্ভব নয়। যেহেতু মাটির মাধ্যমে বাদামটা ডেভেলপমেন্ট বাড়ছে, সেখানে মাটিটা কিন্তু একটু বেলে দোআঁশ মাটি চাই, এবং জমিটা একটু উঁচু চাই, অর্থাৎ জল জমলেও কিন্তু হবে না ভালো। সেই জন্য বেলে দোআঁশ মাটি আমরা দেখেছি যে চর জমিতে সে একটু বালি টাইপের থাকে, সেখানে কিন্তু বাদাম চাষটা ভালো হয়। হ্যাঁ, আর এখানে ও বলেছে 500-600 কেজি, আমাকে আর একটু বেশি পরিমাণে দিতে হবে। হ্যাঁ, অর্থাৎ যদি বেশি দেয় তাহলে মাটির গঠনটা ভালো হয় এবং সুগঠিত হয়। তাহলে আমরা যে মাটিটা যেটা বললেন বেলে দোআঁশ মাটি হলে ভালো হয়, এবং জমিটা একটু উঁচু চাই। এটা আমরা যদি খরিফও করতে পারি, বাদাম শীতকালটা বাদ দিয়ে আমরা যখন প্রি খারিফের কথা বলেছি খরিফও চাষ করতে পারি, এবং বাদাম একটা কিন্তু ভালো দামও আছে বাজারে। হ্যাঁ, সেই জন্য বাদাম কিন্তু একটা ভালো লাভও আছে। বেশ, অর্থাৎ দর্শক বন্ধুর এই প্রশ্ন এবং আপনার উত্তরের মাধ্যমে কিন্তু কৃষক বন্ধুরা অনেক কিছুই জানতে পারলেন। আমি হরশিদ বাবু আপনার কাছে এবার একটু আসি, যে আমরা জানি যে কোনো ফসলেরই কিন্তু শত্রু আছে। ফসলের শত্রু বলতে আমরা মূলত রোগ আর পোকাকেই বুঝি। এই যে এক মরশুমের ত্রিফসল, এর কি কি ধরনের পোকা বা রোগের দ্বারা আক্রান্ত হতে পারে? হলে কি 3টে ফসলই হবে? আর সেক্ষেত্রে কৃষক বন্ধু কি করবেন? প্রধানত আমরা যেটা দেখেছি যে বাদাম আর ঝিঙে, আমি আগেই বলেছি যে হলুদ রঙের ফুল প্রায় পোকাগুলো একই রকম হয়। তাহলে পোকার যদি আক্রমণ ফলমাছি হয়, তার জন্য ফেরোমন ট্র্যাপ করবো। যদি শোষক পোকা হয়, তার জন্য বিভিন্ন রকম শোষক পোকা আসতে পারে। সেই জন্য আমি একটা নিমাস্ত্র বলেছি যে 200 গ্রাম নিম পাতা বাটবেন, 20 গ্রাম হচ্ছে ঝালালা লঙ্কা, তার সঙ্গে 100 গ্রাম গোবর করবেন, তার সঙ্গে 250 ml মতো জল যোগ করে 7 দিন পচাবেন, সেইটা 10 লিটার জলে গুলে স্প্রে করবেন। এতে অনেকটাই কাজ হবে। যদি এতে কাজ না হয়, আমাকে রাসায়নিক অল্প স্বল্প ওষুধ ইউজ করতে হবে। এটা গেল। আর 2 হচ্ছে রোগের ক্ষেত্রে আমার ভাই বলেছেন যে আগে হচ্ছে এটাকে বিষটাকে শোধন করতে হবে। ক্যাপটান 5 দিয়ে যদি আমরা শোধন করি, প্রতি লিটার জলে যদি আমরা 1 থেকে 2 গ্রাম গুলে যদি করে 4 ঘন্টা ভিজাতে হবে, ভিজিয়ে ওটা শুকিয়ে আমাকে বাদামটা লাগাতে হবে। আর ভেন্ডি গাছের একটা সমস্যা হচ্ছে ভেন্ডিটাকে ফুটো করে দেয়। হ্যাঁ, সেইটার জন্য আমরা কি করব, একটা রাসায়নিক আমরা ব্যবহার করতে পারি। কারণ ভেন্ডিটা তো আপনার বাউন্ডারিতে থাকছে, এখানে বাদাম জেগে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেখানে 2টো সারি ওখানে ভেন্ডি দিতে পারি। হ্যাঁ, সেগুলো এগুলো আমরা করতে পারি। ঠিক আছে, এইভাবে যদি করি, আর সাধারণত এই পদ্ধতিতে চাষ করলে রোগ পোকা একটু কমই হয়। বেশ, আর বেশিরভাগ ফেরোমন ট্র্যাপ আর আমি জৈব উপায় করতে পারছি। আমি একটু সঞ্জিত বাবু আপনার কাছে এবার খুব সংক্ষেপে জানতে চাইবো জলসেচের বিষয়টা, কারণ আপনারা যে সময় বলছেন ওই সময় একটু গরম আবহাওয়ায় থাকে। একটু জলসেচটা যদি বলেন। জলসেচ ব্যবস্থা বলতে গেলে আমাদের ত্রিফসল বলা হয়েছে একই মরশুমে, কারণ হচ্ছে যে বাদামটা যখন লাগাবো, এখন যদি
সাপোজ যে প্রি খারিফ মরশুমে লাগানো হয় তখন গরম থাকে, তো বাদামটা লাগানোর তার 15 দিন পর আমাদের ঝিঙে বলা হয়েছে। তো লাগানোর পর যখন অঙ্কুরোদ্গম হয় তখন সূর্যালোকটা থাকলে কোনো অসুবিধা হয় না। যখন সেটা 15 দিন পর যখন গাছ বেশি বড় হয়ে যাবে তো সূর্যালোকটা ডাইরেক্টলি আমাদের বাদাম গাছে পড়বে না, সেটা ঝিঙে যে শেড ক্রপ হিসাবে কাজ করবে। সেই শেড ক্রপ হিসাবে যদি কাজ করে থাকে তাহলে বাদামের যে নিচের যে জমিটা জল সেখানে একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে থাকবে। এতে কি হবে, আমার যে প্যাকিং বলে যে অপশনটা আছে সেটাতে মাটি গর্ভাশয়টা গর্ভধারণ করার জন্য নিচে সেটা উপযুক্ত হবে এবং সুবিধা হবে। এতে প্যাকিংটা খুব ভালো হয়, এতে জলের আর ড্রেনেজ সিস্টেমটা একটু ভালো করতে ভালো হবে। নিকাশি হ্যাঁ, ব্যবস্থা জল নিকাশি ব্যবস্থা কিন্তু ভালো করতে হবে। আমি হরষিত বাবু আপনার কাছে এবার একটু আসে, আপনি এই প্রযুক্তি নিয়ে একেবারে মাঠে গিয়ে প্রচুর কাজ করেছেন, সেটা আপনার এই কথা বলার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। আপনি কিছু কবিতাও এনেছেন দেখতে পাচ্ছি, আমি আপনার এই বিষয়ে কিছু কবিতা থাকলে একটু শুনি, কারণ আমাদের হাতে একদমই কম সময়। তা আমি একটু বলি যে এই বিষয়টা আমাকে 2017-18 সালে যে আমি বালুরঘাটে যে প্রদর্শন করেছিলাম, খুব কম সময় একটু কবিতা সুশীল কুমার বিশ্বাস উনি আমাকে কিন্তু সহযোগিতা করেছিলেন এবং আমার ভাইও সহযোগিতা করেছেন। তা আমার এই কবিতাটা হচ্ছে ত্রিফসল কম্বিনেশনে চাষ লাভজনক। আমি এ যুগের কৃষিবিদ, কবি বা সাহিত্যিক নই, মাল্টিমিক্স কম্বিনেশনে অধিক ফসল ফলাই, দিনরাত কৃষি পরামর্শ, সন্ধ্যায় চার দোকানে বসি, সব পরিস্থিতি কৃষি কৃষককে হৃদয়ে ভালোবাসি। আমি প্রি খারিফে মাল্টিমিক্স বাদাম ঝিঙে চাষি, ত্রিফসলে বাউন্ডারির কাছে সারি সারি সব গাছে উঁচু নিচু সব ডালে সাদা ফুল ভেন্ডি ধরে আছে। আর একদমই সময় নেই, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই স্টুডিওতে এসে আপনারা আপনাদের মূল্যবান কৃষি সুপারিশ দিলেন। আর সেই কৃষি সুপারিশে আশা করি কৃষক বন্ধুরা উপকৃত হলেন। আপনার কবিতাও শুনলাম হরষিত বাবু। কৃষি দর্শন অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি।